বন্ধুরা সুখবর সুখবর সুখবর, এত বড় একটা সুখবর এনেছি আপনাদের জন্য। এই নতুন স্বাধীনতার দেশে নতুন স্বাধীনতার একটা নতুন স্বাদ নেওয়ার জন্য এত বড় একটা সুখবর এনেছি আপনাদের জন্য। কক্সবাজারের রাজনীতিতে একই ভেলকি। বিএনপির হেভিওয়েট নেতা, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও কি ধূলিসাৎ হতে চলেছেন? যে আসনকে বলা হতো বিএনপির দুর্ভেদ্য ঘাঁটি, সেখানে আজ কেন তাসের ঘরের মতো কাঁপছে ধানের শীষের ভিত্তি? জামাত ইসলামের নেতৃত্বে বহুল কাঙ্ক্ষিত সেই 11 দলীয় জোট, 11 দলীয় নির্বাচনী সমঝোতা, নির্বাচনী ঐক্য, বাংলাদেশপন্থীদের ঐক্য ঘোষিত হয়েছে। এই ঐক্য এক মহা ঐক্য। এই ঐক্য বাংলাদেশপন্থীদের ঐক্য। বাংলাদেশের ইতিহাসে এত ডাইভার্সিফাইড কোনো নির্বাচনী সমঝোতা, জোট বলেন, সমঝোতা বলেন, হোয়াট এভার, একই কথা। অবশেষে ইসলামী আন্দোলনের জন্য আসন ফাঁকা রেখে 253 আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাত সহ 11 দলীয় নির্বাচনী ঐক্য। রাজধানীর কেরানীগঞ্জ থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় একটি 5তলা ভবনের ফ্ল্যাট থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। নাগরিক পার্টি যদি আসে তাহলে তো জামাতের হাতকে শক্তিশালী করে, কারণ বিভিন্ন জরিপে দেখা গেছে যে নাগরিক পার্টি তারা 7% থেকে 8% ভোট আছে এবং তারা জুলাই যোদ্ধা, তাদের নেতৃত্বেই এই জুলাই বিপ্লবটা হয়েছে। কিন্তু যখন নাগরিক পার্টি আসলো তখনই আসলে ইসলামী আন্দোলন বেঁকে বসলো, কারণ ইসলামী আন্দোলন বলতেছে যে নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেট পার্টি, তারপরে এবি পার্টি সহ আরো যারা যারা এসেছে তাদেরকে জামাত নিয়ে এসেছে, আমাদের সঙ্গে আলোচনা করে নাই। প্রিয় দর্শক, বর্তমান সময়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতি বিরাজ করছে তারই আলোকে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রিয় দর্শক, যারা নিউজটি অন করেছেন তারা নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়তে চাই না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। জামাত ইসলামের নেতৃত্বে বহুল কাঙ্ক্ষিত সেই 11 দলীয় জোট, 11 দলীয় নির্বাচনী সমঝোতা, নির্বাচনী ঐক্য, বাংলাদেশপন্থীদের ঐক্য ঘোষিত হয়েছে। এখানে যে ঘোষণা দেওয়া হয়েছে এখানে এক্সক্লুসিভ কিংবা নতুন কিছু নেই, তবে সবার দৃষ্টি চন্মনের দিকে আমি জানি। দর্শক, তার আগে বলে নিই, এই ঐক্য এক মহা ঐক্য। এই ঐক্য বাংলাদেশপন্থীদের ঐক্য। বাংলাদেশের ইতিহাসে এত ডাইভার্সিফাইড কোনো নির্বাচনী সমঝোতা, জোট বলেন, সমঝোতা বলেন, হোয়াট এভার, একই কথা। যদিও আমির জামাত আজকে জোট শব্দটা অস্বীকার করেছেন, বাট থিং ইজ সেম। বাংলাদেশের ইতিহাসে এত ব্যাপক আকারে কোনো জোট কখনো গঠিত হয়নি। সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব আছে, সব দলের, সব মতাদর্শের প্রতিনিধিত্ব আছে। ইনক্লুসিভ পলিটিক্স কত প্রকার ও কি 11 দলীয় জোট দেখলে বোঝা যায়। এবং আরেকটা বিষয় স্পষ্ট হয়েছে যে এই জোটের প্রধান জামাত ইসলামী, জোটের নেতা ডাক্তার শফিকুর রহমান, এটা জোটের অন্যান্য নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন, আল্লামা মামুনুল হক, কর্নেল অলি বীর বিক্রম, নাহিদ ইসলাম, ডক্টর আহমেদ আব্দুল কাদের বাচ্চু, সবাই এটা কার্যত অ্যাপ্রিসিয়েট করেছে। অতএব আজকে থেকে আনুষ্ঠানিক ঘোষণায় জামাত ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী জোট বা ঐক্য, এটা মামুনুল হক স্পষ্ট করেছে, জোটের নেতাই শব্দটা বলেছে। এবং এখানেও তো স্পষ্ট জামাত ইসলামী 179 আসনে নির্বাচন করছে, এখানে ঘোষিত হয়েছে। এখন জামাত 179, চরমনাই 50, কেউ 30, কেউ 20, তাহলে এখানে নেতাকে, এই জোটের কোনো নেতা নেই, একথা বলা জায়েজ নেই। 3 জন কোথাও গেলেও একজন নেতা নির্বাচন করেন। এখানে জামাত অটো নেতা নির্বাচিত হয়েছে এবং স্বীকৃতি হয়েছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, এই জোট যে আসলে মহা একটা ঐক্য, এই জোটের ফলে চান্দাবাজরা, ভারতপন্থীরা, যে জুলাই বিরোধীরা যে ভেসে যাবে, তার প্রমাণ হচ্ছে পুরো জাতির দৃষ্টি ছিল এই জোটের ঘোষণার দিকে, যে কি ঘোষণা আসে। এই সংবাদ সম্মেলন যে পরিমাণ মানুষ লাইভে দেখেছে, তারেক রহমান নাকি ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গেছে, উনি কোনো আগ্রহী নেই, 300-400 লোক দেখছে। আর লক্ষ লক্ষ লোক সরাসরি লাইভে আমির জামাতের বক্তব্য দেখেছে, এই সংবাদ সম্মেলন দেখেছে। অতএব এই জোটের তাৎপর্য যে কতটা গভীর, এই জোট রাজনীতিতে যে কতটা তাৎপর্যপূর্ণ, এটা এই জোটের প্রতি পুরো জাতির যে আকর্ষণ এবং আগ্রহ, এটা দেখে স্পষ্ট হলো। নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন, তিনি স্পষ্ট করেছেন এটা নিঃশর্ত নির্বাচনী সমঝোতা বা জোট নয়, এটা একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে, মানে সংস্কারের জোট, বাংলাদেশপন্থীদের জোট। এবং সংবাদ সম্মেলন শেষ করার পর স্লোগানগুলো কতটা ক্রিয়েটিভ ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি, মানে এটা বাংলাদেশপন্থীদের জোট। এখানে ভাগ বাটোয়ারা যা হয়েছে, জামাত 179, এনসিপি 30, খেলাফত মামুনুল হক 20, কেউ 10, কেউ 3, চরমনাই 50,
ওভারঅল যতটুকু অনিশ্চয়তা আছে আগামীকাল কেটে যাবে। এটা ঠিক হয়েছে কিনা, বিএনপির কোর্টে বল ছেড়ে দেওয়া হয়েছে কিনা, নানান প্রশ্ন করা যায় যে এতগুলো সিট চরমনাইকে কেন দেওয়া হলো, এনসিপিকে কেন এতগুলো দেওয়া হলো, খেলাফত মজলিস পায় হিসাবে একটা, তাদেরকে কেন 20টা। দেখেন, এটা নতুন বাংলাদেশ, এখানে অভিজ্ঞতার চাইতে নতুনত্বের গুরুত্ব বেশি। মানুষ নতুন কিছু চায়। অতীতে যারা এমপি ছিল তার 5%ও পরবর্তী সংসদে দেখবেন না, আপনি 90 থেকে 95% নতুন এমপি দেখবেন। অতএব নতুন বাংলাদেশে নতুন কিছু হবে। মামুনুল হকের প্রার্থী বলেন আর এনসিপি প্রার্থী বলেন যে এদেরকে তো মানুষ চেনে না, পরিচিতি নেই। আরে পরিচিতি করানো হবে, চেনানো হবে, নতুন কিছু করা হবে, অসম্ভবকে সম্ভব করা হবে, মানুষ এটা গ্রহণ করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বরং পুরনো বন্দোবস্তের লোক, এটা আরো সমস্যা। বেশি অভিজ্ঞ, এটা আরো সমস্যা। বেশি পুরনো লোক সবাইকে টেস্ট করা আছে মানুষের, এই জন্য বেশি পুরনো প্রার্থী, বেশি অভিজ্ঞ প্রার্থীকে মানুষ ভোট দিবে না। যে এদেরকে তো দেখেছি, আমরা নতুন কিছু দেখবে এবার, দেশ সেদিকে যাচ্ছে। দর্শক, আসলে চরমনাইয়ের বিষয়টা এবার আসি, যে এখানে চরমনাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং চরমনাই সহই জোট বা সমঝোতা ঘোষণা করা হয়েছে। চরমনাইয়ের জন্য আলাদা চেয়ার বরাদ্দ ছিল এবং 11 দল শব্দের উচ্চারণ করা হয়েছে, মানে চরমনাই সহ এই জোট ঘোষণা হয়েছে। এখন চরমনাই থাকবে কি থাকবে না, দ্যাট ইজ কোয়েশ্চেন। দেখেন, এখানে জামাত জোটের নজিরবিহীন ফাঁদে পড়েছে চরমনাই। এই ফাঁদ থেকে বের হওয়ার শক্তি চরমনাই আছে বলে আমি মনে করি না। যদি বের হতে চায় তাহলে পুরে সারখার হয়ে যাবে। জামাত জোটের নূরের তাজাল্লিতে চরমনাই সারখার হয়ে যাবে। কিভাবে? চরমনাই যদি আগামীকাল সংবাদ সম্মেলন করে 3টে বলে যে আমরা এই জোটে নাই, আমি বিশ্বাস করি তারা বলবে যে বৃহত্তর স্বার্থে আমরা জোটে আছি, আমাদের পূরণ না হওয়া সত্ত্বেও আর একটু অতিরিক্ত প্যাচ কাটিয়ে ঘোষণা দিতে পারে যে ঠিক আছে আমরা 50টা সিটের সমঝোতায়, আর বাকিগুলোতে তারা 70টায় বল রাখতে পারে যে বাকিগুলোতে আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো, মানে ওপেন থাকবো। কিন্তু জোটে তারা থাকবে বলে আমার বিশ্লেষণ, এটা আমি অনেক আগে থেকে বলে আসছি। তো এখন যদি জোটে না থাকে তাহলে জোট ভাঙার দায় অ্যাবসলিউটলি চরমনাইকে নিতে হবে। কারণ জামাতের সাথে চরমনাই বাদে সবাই এসেছে, সবাই আনুষ্ঠানিকভাবে এগ্রিমেন্ট করে ঘোষণা দিয়েছে ফরমালি। এর মানে চরমনাই যদি বের হয় শুধু একা বের হতে হবে, মামুনুল হক থেকে শুরু করে কেউ কিন্তু চরমনাইয়ের সাথে নাই। চরমনাই আসল ধরাটা এখানে খেয়েছে, ফাঁদে পড়েছে। কক্সবাজারের রাজনীতিতে একই ভেলকি। বিএনপির হেভিওয়েট নেতা, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও কি ধূলিসাৎ হতে চলেছেন? যে আসনকে বলা হতো বিএনপির দুর্ভেদ্য ঘাঁটি, সেখানে আজ কেন তাসের ঘরের মতো কাঁপছে ধানের শীষের ভিত্তি? অবিশ্বাস্য মনে হলেও কক্সবাজারের মাঠের চিত্র কিন্তু এমন এক ভয়াবহ সংকেত দিচ্ছে যা শুনলে কপালে ভাঁজ পড়বে খোদ তারেক রহমানেরও। 5 আগস্টের পর সবাই যখন ভেবেছিলেন কক্সবাজার মানেই বিএনপির একচ্ছত্র আধিপত্য, ঠিক তখনই নৈপথ্যে ঘটে গেছে বিশাল এক রাজনৈতিক ওলটপালট। বন্ধু যখন প্রতিদ্বন্দ্বী হয় তখন লড়াইটা হয় সবচেয়ে ভয়ঙ্কর। আর ঠিক সেই ভয়ঙ্কর লড়াইয়ের মুখোমুখি এখন কক্সবাজারের 4টি আসন। জামায়াতে ইসলামী কি এবার বিএনপির সাজানো বাগান তছনছ করে দেবে, নাকি বিএনপি সামলে নেবে তাদের দুর্গ? চলুন ভোটের মাঠের এই গরম খবরের গভীরে যাওয়া যাক। সালাউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং দলের অন্যতম নীতি নির্ধারক। দীর্ঘ প্রবাস জীবন আর আইনি লড়াই শেষে তিনি দেশে ফিরেছেন। সাধারণ মানুষের ধারণা ছিল তিনি ফিরলেই বিএনপির রাজনীতিতে নতুন জোয়ার আসবে, হয়তো তিনি হবেন দলের পরবর্তী মহাসচিব। কিন্তু রাজনীতির অলিগলি বড়ই বিচিত্র। তারেক রহমান দেশে ফেরার পর সালাউদ্দিন আহমেদ কিছুটা যেন কোণঠাসা। বলা হচ্ছে তিনি তার নিজের নির্বাচনী এলাকায় প্রচারণায় ব্যস্ত। কিন্তু আসল খবর কি তাই? কক্সবাজার 1 আসন, চকরিয়া এবং পেকুয়া নিয়ে গঠিত এই আসনটি বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সালাউদ্দিন আহমেদ এলাকায় থাকলেও তার নির্বাচনী প্রচারণায় সেই তেজ, সেই ঝাঁজ যেন অনেকটাই ম্লান। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী, একসময়ের জোটের শরিক জামায়াতে ইসলামী কিন্তু এক মুহূর্ত বসে নেই। জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ভোর থেকে গভীর রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন চকরিয়া পেকুয়ার জনপদ। তার লক্ষ্য পরিষ্কার, জাতীয় সংসদের এই গুরুত্বপূর্ণ আসনটি এবার জামায়াতের ঘরে তোলা। ভোটের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় চকরিয়া এবং পেকুয়া মিলিয়ে মোট ভোটার 5,33,000। এর মধ্যে চকরিয়ায় 3,86,000 আর পেকুয়ায় 1,47,000। 1996 এবং 2001 সালে এই আসনে সালাউদ্দিন আহমেদ এমপি নির্বাচিত হয়েছিলেন। 2008 সালে আইনি জটিলতায় তিনি নির্বাচন করতে না পারলেও তার স্ত্রী সেই আসনে জয়ী হন। অর্থাৎ টানা কয়েক যুগ ধরে এটি বিএনপির দখলে। কিন্তু মনে রাখতে হবে 2008-এর পর বিএনপি এখানে আর দাঁড়াতে পারেনি। হামলা, মামলা, গুম আর নির্যাতনে বিএনপির সাংগঠনিক কাঠামো যখন নড়বড়ে, ঠিক তখনই নীরবে নিভৃতে নিজেদের সংগঠনকে ইস্পাত কঠিন করে গড়ে তুলেছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগের শাসন আমলে যখন বিরোধী দলগুলোর জন্য রাজনীতি করা ছিল আগুনের উপর দিয়ে হাঁটার মতো, তখনও পেকুয়া উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল জামায়াত থেকে। চকরিয়াতেও তাদের ভিত্তি অত্যন্ত শক্ত। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1991 সালে যে নির্বাচনে এই আসনে জামায়াতের এনামুল হক প্রায় 35% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন, যেখানে বিএনপির ভোট ছিল মাত্র 15%।
অর্থাৎ এখানে জামায়াতের নিজস্ব একটি বিশাল ভোট ব্যাংক আছে। সালাউদ্দিন আহমেদ এতদিন সেই ভোট ব্যাংকের সমর্থন পেয়ে সহজেই বৈতরণী পার হয়েছে। কিন্তু এবার তো জামায়াত আলাদা। সালাউদ্দিন আহমেদকে এবার লড়তে হবে জামায়াতের সেই সাইলেন্ট কিলিং স্ট্র্যাটেজির বিরুদ্ধে। কাগজে কলমে তিনি অবিসংবাদিত নেতা হতে পারেন, কিন্তু ভোটের মাঠে জামায়াত এবার তাকে এমন এক চ্যালেঞ্জের মুখে ফেলেছে যেখানে তিনি হেরে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। রাজধানীর কেরানীগঞ্জ থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মাসে একই দিনে মা ও মেয়ে নিখোঁজ হলে থানায় সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পুলিশকে খবর দিলে পুলিশ মিমের ঘর তল্লাশি করে খাটের নিচে রোকেয়ার এবং বাথরুমের হল ছাদ থেকে শিশু ফাতেমার লাশ উদ্ধার করে। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এই বাড়ির যে টিচার তাকে ডেকে থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে, এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং তিনি বলছেন যে মেয়ে আমার কাছ থেকে পড়তে আসছিল, দৌড়ে চলে গেছে। আবার আমরা সিসিটিভি ফুটেজও দেখলাম ওই তারিখে মেয়ে যে চলে গেছে সেটা সিসিটিভিতেও আছে। আপনি চলে যাওয়ার পরে আবার যে মেয়ে কখন আসছে সেই জিনিসটা আর পরবর্তী অবস্থায়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।